বিসমিল্লাহির রহমানির রাহিম। সাপ্তাহিক নবদ্বীপ নিউজ, নবদ্বীপ টিভি কানাডা থেকে আমি এমএচ মামুন। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। নবদ্বীপ পরিবারের পক্ষ থেকে আমরা বিভিন্ন আলোচনা, ভার্চুয়াল আলোচনা করে থাকি এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি এবং আমরা বিভিন্ন বিষয়ে অলরেডি আ কয়েক সপ্তাহ ধরে এই আলোচনার সূত্রপাত করি। যাতে বিভিন্ন বিশেষজ্ঞগণ আমাদের এই অনুষ্ঠানে সংযোগ হয়ে থাকে। আমরা শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আমরা চেষ্টা করছি যাতে মানুষ কিছু অর্জন করতে পারে, মানুষ কিছু নিতে পারে আমাদের এই অনুষ্ঠান থেকে। সো আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের যারা অতিথিবৃন্দ আছে তাদের মধ্যে আমি একে একে পরিচয় করে দিব। আমাদের প্রথমে আছে প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ, সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরেকজন আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক এশিয়া প্যাসিফিক ইকোনমিক জার্নাল। আরেকজন আছে সৈয়দ ইরফানুল বারী, ভাসানী হক কথা পত্রিকার সম্পাদক। আরেকজন আছে আতিকুর রহমান ইউসুফ জাই সালু, চেয়ারম্যান আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিউ ইয়র্ক। আরেকজন আছেন আমাদের অধ্যাপক নূর মোহাম্মদ কাজী, তিনি সাবেক ছাত্রনেতা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্বন্ধে বিভিন্ন লেখায় এবং বিভিন্ন কিছুতে কানাডাতে তিনি লিখে থাকেন এবং বিভিন্ন আলোচনামূলক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে থাকেন। আমি এমএচ মামুন সঞ্চালনায় আছি নবদ্বীপ টিভি থেকে। আমরা আজকের এই আলোচনায় আপনার বিষয়বস্তু শুনলেন। আমি প্রথমে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাবো আমাদের পিতৃতুল্য শিক্ষক প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ, যিনি সাবেক উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এইচ এম মামু এই সময় উপযোগী একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আজকের এই আলোচনা অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আমরা প্রথমেই মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনা শুরু করছি। মাওলানা ভাসানী নাম বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে একাত্ম হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতার কথা বললে, সার্বভৌমত্বের কথা বললে, মাওলানা ভাসানীর কথা না বললে তা কোনোদিনই সম্পূর্ণ হবে না। মাওলানা ভাসানী 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, তিনি কাকবাড়ি সম্মেলন করেছেন। তখন থেকেই তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা আমাদের এই অঞ্চলের জনগণের উপর শোষণ নিপীড়নের স্টিমরোলার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রথম থেকেই তিনি সোচ্চার ছিলেন। তিনি প্রথম পাকিস্তানিদেরকে বলেছিলেন আসসালামু আলাইকুম। তারপর আমরা এরপরে যতগুলো ঘটনার কথা দেখি সবগুলোতেই কিন্তু মাওলানা ভাসানী সবার আগে উপস্থিত। আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার কথা যদি বলি, স্বাধীনতা সংগ্রামের ঘোষণা কিন্তু মাওলানা ভাসানীর কাছ থেকেই প্রথম এসেছিল। তিনি বলেছিলেন যে এই অঞ্চলে জনগণকে যদি আমরা স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলা না করি তাহলে কিন্তু এই শোষণ বঞ্চনার হাত থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমরা স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, মাওলানা ভাসানী ছিলেন আমাদের প্রেরণা। তিনি স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতেও ভারতে যদিও আশ্রয় নিয়েছিলেন, ওখান থেকেও তিনি বিশ্ব জনমতকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমুন্নত করার জন্য চেষ্টা করেছিলেন। আর স্বাধীনতার পরের কথা যদি বলি, যে যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আবার হুমকির সম্মুখীন হলো, মাওলানা ভাসানী প্রথম এর বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি শিবপুরে কৃষক সম্মেলন করলেন। এই কৃষক সম্মেলন থেকে তিনি ঘোষণা দিলেন যে আমরা যে যদিও দিল্লির
আনুগত্য আমরা করব না, যেমন আমরা পাকিস্তানেরও আনুগত্য করি না। আমরা সবসময় মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা জানি মৌলানা ভাসানী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সমুন্নত রাখার জন্য তিনি বুঝতে পেরেছিলেন যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হয়, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে। আর তারপর তো সবচেয়ে বড় যেটি ছিল, উনি জীবন ছায়ান্নে যে কাজটি করেছিলেন, তিনি ফারাক্কা লং মার্চ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারত বাংলাদেশকে এই পানির মাধ্যমে একদিন পানি প্রত্যাহার করে মরুভূমিতে পরিণত করবে, যে কাজটি অন্য কেউ অনুধাবন করতে পারেনি। তার জীবনের একটি অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তিনি এই পানি আগ্রাসনের বিরুদ্ধে যে একটা সংগ্রামের সূচনা করেছিলেন, এর মাধ্যমে অন্যান্য আগ্রাসনের বিরুদ্ধেও তিনি আমাদেরকে সবসময় সোচ্চার হওয়ার প্রেরণা দিয়ে গেছেন। আমরা বিশ্বাস করি মৌলানা ভাসানী বাংলাদেশের, আমি যে কথাটা আগেই শুরুতে বলেছিলাম, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে হলে মৌলানা ভাসানীকে আমাদের চেতনায় সবসময় স্মরণ রাখতে হবে। আজকে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, আমরা বিভিন্ন ধরনের আগ্রাসনের শিকার হচ্ছি। এই সব আগ্রাসনের বিরুদ্ধে আমাদের নূতন প্রজন্মকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদেরকে ভাসানীর চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। তাহলেই কিন্তু আমরা স্বাধীন সার্বভৌমত্ব যে বাংলাদেশের স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। এই পর্যায়ে আমি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর জসীমউদ্দিন আহমেদ। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো অধ্যাপক নূর মোহাম্মদ কাজীকে তার আলোচনা অংশগ্রহণ করার জন্য। নূর মোহাম্মদ কাজী। আনমিউট করে নেন, আনমিউট করে নেন। কিছু বলার জন্য। ওকে, বলেন। হ্যাঁ, ঠিক আছে, বলেন বলেন। আপনাকে ধন্যবাদ এস এম মামুন, আপনার নবদ্বীপ টিভি পক্ষ থেকে আমাকে এখানে কিছু বলার জন্য আহ্বান করেছেন, এবং আমি খুবই খুশি হয়েছি যে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্ববহ। সেখানে আমাদের পরিচিত সকলেই আমরা এখানে উপস্থিত হয়েছি, এবং বিশেষ করে আমাদের ইরফানুল বারী সাহেব, তারপরে জসিম ভাই আছেন, আনিসুজ্জামান সাহেব আছেন, এরা সকলেই খুবই আমাদের যে জেনারেশন, একটা মুক্তিযুদ্ধের জেনারেশন যেটা গড়ে উঠেছে, এই জেনারেশনের খুবই গুরুত্বপূর্ণ লোক, এবং এদের লেখালেখি এখানে একজন দেখা যাচ্ছে কি আতিক রহমান শালু নাকি, উনি কি কিছু পড়তেছেন নাকি? না, বলেন বলেন, আপনি বলে যান, আপনি বলে যান। হ্যাঁ, এখন যেটা হলো গিয়ে মুক্তাসার যেসব কথা আমাদের জসিম ভাই বলেছেন, একটা সরল রেখা। আমি যেভাবে স্বাধীনতার যে প্রশ্নটি এখানে আসছে, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মৌলানা ভাসানীর যে অবদান, এই ক্ষেত্রে মৌলানা ভাসানীর নাম উচ্চারণ না করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলা যায় না। এটা জসিম ভাই বলেছেন, ধন্যবাদ আপনাকে। খুব এটাই খুব দামি কথা বলেছেন। আমরা এখানে আপনারা যে সময়কাল দিয়েছেন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলেই আমরা মজলুম জননেতা মৌলানা ভাসানী আমাদের প্রিয় নাম। আমাদের সকলের পিতা তিনি, মজলুম জননেতা মৌলানা ভাসানী। এটা 1952 সালের ভাষা আন্দোলনের সময় গাফর চৌধুরীর একটা কবিতা পেয়েছি।
আমাদের সকলের পিতা তিনি। সুতরাং আমরা সেইভাবে শুধু আমাদের নয়, আমার বাবাও কিন্তু দেওবন্দে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। এইভাবে একটি প্রলম্বিত জেনারেশনকে তিনি নেতৃত্ব দিয়েছেন, তাদের মন জয় করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনের ক্ষেত্রে প্রতিটি কণা ধূলিকণা, প্রতিটি বালুকণা সবকিছুই তিনি সংগঠিত করেছেন। সুতরাং আমি আজকে আপনাদের কাছ থেকে শুনবো, এটা নিয়ত করে আসছি। মামুন সাহেব ধন্যবাদ। স্বাধীনতা শব্দটি এত যে প্রিয় আমার, কখনো জানিনি আগে উঁচিয়ে বন্ধু স্বাধীনতা বাংলাদেশ, এই মতো শব্দ থেকে ওরা আমাকে বঞ্চিত করেছে। এটা শামসুর রহমানের কবিতার একটি অংশ আপনাকে তো বলে শুনলাম। এখানেই আমি কথাগুলো শেষ করতেছি অন্যদের কথা শোনার জন্য। ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক নূর মোহাম্মদ কাজী সাহেব, সত্যি সুন্দর আলোচনা অংশগ্রহণ করলেন। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের আরেকজন যিনি আছেন আতিকুর ইউসুফ যাই, উনি আমাদের সাথে সংযোগ হয়েছেন। এবং সর্বশেষ আতিকুর রহমান ইউসুফ জাই সালু ভাই, চেয়ারম্যান আন্তর্জাতিক ফারাক্কা কমিটি নিউ ইয়র্ক থেকে। আমি তাকে অনুরোধ জানাবো আজকের যে বিষয়, এই বিষয়ের উপর আলোচনা করার জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মাওলানা ভাসানী শীর্ষক নবদ্বীপ টিভি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুসারী আমি মনে করি, এবং আপনারা সবাই তাকে নিয়ে গবেষণা করেন। আগামী প্রজন্মের জন্য এই মাওলানা ভাসানীকে কিভাবে উপস্থাপন করা যায় এবং আপনাদের কাছ থেকেই আমরা শিখবো এবং আগামী প্রজন্মের জন্য রেখে যাব। তো আপনাকে আপনার আলোচনা অংশগ্রহণ করার জন্য জানাচ্ছি। আতিকুর রহমান। আমাকে আগে দিলেন, তো ধন্যবাদ সবাই যে এখানে উপস্থিত আছেন। আমাদের বহু রক্তের দামে কেনা এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে মাওলানা ভাসানীর যে সম্পর্ক, এটা হচ্ছে সমার্থক। বাংলাদেশকে বুঝতে হলে মাওলানা ভাসানীকে বুঝতে হবে। মাওলানা ভাসানীকে বুঝতে না পারলে বাংলাদেশকে বোঝা যাবে না। এবং মাওলানা ভাসানীর সঙ্গে অন্য অন্য নেতাদের, শেরে বাংলা ফজলুল হক, শেখ মুজিবুর রহমান এবং শহীদ সরওয়ার্দী এবং উপমহাদেশের অন্যান্য নেতা যারা অগ্রজ, মহাত্মা গান্ধী, নেহেরু, এবং এই তাবৎ বিশ্বের, বর্তমান বিশ্বের, আধুনিক বিশ্বের জীবিত যে সমস্ত নেতৃত্ব এবং যারা গত হয়েছেন, তার সঙ্গে মাওলানা ভাসানীর যে পার্থক্য এবং সম্পর্ক, এক কথায় একটা অনন্য সাধারণ। যিনি মাটির কুড়ো ঘরে শয্যাশায়ী থাকতেন, তার সম্বল বলতে মাথার সস্তা দামের ওই তালপাতার তৈরি টুপি, একজোড়া চটি বা চম্পল, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, এই নিয়েই তিনি জীবন অতিবাহিত করেছেন। এমন একজন নেতা নিজে ছাগলের দুধ পানিয়েছেন, সেই দুধ পান করেছেন। এমন একজন নেতা কুড়ি ঘরের মাঝখানে যে চুলা প্রজ্বলিত করে সেখানে ভাত রান্না করে খেয়েছেন। এমন একজন নেতা রাস্তায় বসে, একটা ভাঙ্গা চেয়ারে বসে সকাল থেকে বিকেল পর্যন্ত, জোহর, বিশেষ করে জোহরের নামাজ রাত পর্যন্ত বেশিরভাগ সময় ওই সন্তোষের জনপদের ওই মাটির রাস্তায়, তখন সিমেন্ট বাঁধানো সড়ক ছিল না, বসে বসে তিনি জিজ্ঞেস করতেন, তোমার মাথায় কি চাল, কি চাল, আউশ না আমন, দাম কত? তারপরে এই যত শাক সবজি তার হিসাব তিনি একটা পেয়ে যেতেন। তিনি যখন সফরে যেতেন 2 দিনে প্রায় 150-200 গ্রাম ঘুরে আসতেন নৌকা করে। নৌকা তার ছিল আর এক জীবনের সাথী, এবং তিনি সেখানে 150-200 গ্রাম ঘুরতেন। বিবৃতি দিতেন, 2 দিনে 150-200 গ্রাম ঘুরিয়ে আসিয়াছি,
আহা মানুষের দুঃখ, কি খরায়, কি আকাল, কি বন্যায়, কৃষকের যে দুঃখ, তার খাবার নাই, ঘরে চাল উড়ে গেছে বন্যায় বা নদী ভাঙনে, সর্বশান্ত, হুঁশিয়ার সাবধান, গভর্নমেন্ট বসে থেকো না, তার জন্য খাবারের ব্যবস্থা করো, কাজের ব্যবস্থা করো। এই ছিলেন তিনি মৌলানা ভাসানী। এমন একজন নেতা আপনি আধুনিক বিশ্বে দেখান কে আছে? কোন নেতা? আমার নেতার ছিল একটা জরাজীর্ণ উপাধি, সেই উপাধির নাম ছিল মজলুম। কেন মজলুম? সেই শৈশবকালে বাবা মাকে হারিয়ে যুবকত্ব প্রাপ্তির সন্ধিক্ষণে একজন আলেমের হাত ধরে চলে গেলেন দেওবন্দ, দীক্ষা নিলেন নাসিরউদ্দিন বগদাদির কাছে, এবং যে শিক্ষার কথা আমি শুনেছি এবং আমি গর্বিত, এটা আমার হৃদয়ের অন্যতম মূলধন, যে হুজুর ভাসানীর স্নেহ পেয়েছি আমি সরাসরি। আমার আব্বার জানাজাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। সে মৌলানা ভাসানীর স্নেহ ধন্য। তাকে আমি যেভাবে আয়ত্ত করেছি, যেভাবে বুঝতে পেরেছি, তার কাছ থেকে যা শিক্ষা গ্রহণ করেছি, তাতে করে একজন মহামানবের সঙ্গেই তার তুলনা হয়। আমাদের আল্লাহ রসুলের কোরআনের বিধি বিধান, ইসলামের বিধি বিধান এবং সেই মতে দেশকে পরিচালনা করার জন্য সকল ধর্ম মতের সমস্ত গোটা জনগোষ্ঠীকে, সে শ্রমিক, কৃষক, কামার, কুমার, মাঝি, মাল্লা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কবি, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক, সবাইকে এক জায়গায় যিনি জড়ো করতে পারতেন এবং যার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে যেতেন, তার নামই তো মৌলানা ভাসানী। মৌলানা ভাসানীর বিরোধিতার কথা আমি শুনি, কিন্তু দুইটি ঐতিহাসিক দলিলের মতো মহামূল্যবান ছবি তারা কেউ অস্বীকার করতে পারে না। সেই ছবি হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় গঠিত নজরুল ইসলাম তাজউদ্দিনের নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে যে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, সেই উপদেষ্টা পরিষদের সভাপতি কে ছিলেন? তার নামও মজলুম জননেতা মৌলানা ভাসানী, যার ছিল একটা জরাজীর্ণ উপাধি মজলুম। কারণ তিনি মজলুম মানুষের জন্য কাজ করার জন্য সেই যুবা বয়সে দেওবন্দ থেকে সেই আসামের ভাষাঞ্চলে তিনি আস্তানা গেড়েছিলেন লাইন পতার বিরুদ্ধে এবং জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের অত্যন্ত প্রহরী হিসাবে। এমনকি তিনি আসাম পরিষদের কিছু সর্বকালীন সদস্য থাকা অবস্থাতেও তার তার যে সেই তার স্যার সাদুল্লাহর যখন তিনি মুখ্যমন্ত্রী আসামের, তার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। এবং এই আওয়াজের সঙ্গে আপনি আসেন পাকিস্তান হওয়ার পর তিনি 1957 সালের সেই ঐতিহাসিক কাকমারি, টাঙ্গাইলের কাকমারিতে বিশাল সম্মেলন করে আওয়াজ তুলেছিলেন যে পাকিস্তান আনার পরে পরেই ভাষার উপরে তোমরা আক্রমণ করলা, এই ধরনের আমাদের স্বাস্থ্য শাসন দিচ্ছ না, এই অবস্থা বেআইনসাফি যদি চলতে থাকে আমি তোমাদের জানাবো আসসালামু আলাইকুম। এই তো মৌলানা ভাসানী। এবং আরেকটি ছবি আপনারা দেখেছেন, স্বাধীনতার পর 75 সালে শেখ মুজিব মৃত্যুর কিছুদিন আগ পর্যন্ত মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত টাঙ্গাইলের কাকমারি মৌলানা মোহাম্মদ আলী কলেজকে সরকারিকরণের জন্য শেখ মুজিব যখন সেখানে যান, দেখবেন আপনার একটি ছবি কেউ অস্বীকার করতে পারে না, শেখ মুজিব বঙ্গবন্ধু, কেউ বলেন জাতির পিতা, জাতির স্থপতি, তিনি হুজুরকে পায়ে হাত দিয়ে সালাম করছেন। কি একটা ঐতিহাসিক ছবি। সুতরাং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে মৌলানা ভাসানীর নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এই নাম আমাদের হৃদয়ে ধারণ করি। আমাদের জাতীয় স্বাধীনতার তিনি অনুপ্রেরণার শক্তি। মৃত্যুর মাত্র 6 মাস আগে 96 বছর বয়সে তিনি ফারাক্কা লং মার্চ করে তিনি শিখিয়ে গিয়েছেন আমাদের নদী পানির অধিকার করার জন্য। যখন কোনো বিশেষজ্ঞ, যখন কোনো ইঞ্জিনিয়ার বুঝতে পারেনি যে নদীতে পানি না থাকলে কি হবে, তিনি আওয়াজ তুলেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন একটা জাতিকে কি করে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়। ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার। আমি এই পর্যায়ে অনুরোধ করব যিনি ভাসানী হক কথা পত্রিকার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী, আনমিউট করে নেন। ধন্যবাদ মামুন সাহেবকে। সাপ্তাহিক নবদ্বীপ নিউজ আমাদের এই আয়োজনটা আমরা যে সঠিক সময়ে
আমরা আমাদের মনের আকুলতা ব্যাকুলতা প্রকাশ করবার সুযোগ করে দেওয়ার জন্য। প্রশ্নটা আলোচনাটা আসছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর পাশাপাশি মৌলানা ভাসানী। অনেকে যারা এর মধ্যে আলোচনা করেছেন তারা 50-এর দশক 60-এর দশকের কথা এনেছেন, এবং সেটা তখনও আমরা স্বাধীন হই নাই, একটা ঔপনিবেশিক বেড়াজালে আমরা আটকে ছিলাম। তখনও সেই স্বাধীনতা আসে নাই। যখন স্বাধীনতা এসেই গেল, আমি আলোচনাটা বাংলাদেশ সময়কালটায় এই আলোচনা করছি, যখন আমাদের আলোচনা স্বাধীনতা হয়ে গেল, তখন মৌলানা ভাসানী কি করলেন? ব্যাপারটা এরকম যে মৌলানা ভাসানীর মতো নেতা, তার যে একটা ভাবমূর্তি, ভারতের সকল দলের সকল মতের যে নেতৃস্থানীয় যারা ছিলেন আর ক্ষমতাসীন ছিলেন, কংগ্রেসের শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তারাও মৌলানা ভাসানীকে চিনেন, মৌলানা ভাসানীও তাদেরকে চিনেন। মৌলানা ভাসানী দেখলেন স্বাধীন তো হয়েছি, কিন্তু এই স্বাধীনতা তো রক্ষা করতে হলে আমার সার্বভৌমত্বকে প্রতিটা দণ্ডে প্রতিটা ইঞ্চিতে আমার এই সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। সেই জন্য মৌলানা ভাসানী খুব দ্রুতই একটি সাপ্তাহিক পত্রিকা বের করলেন, নাম দিলেন হক কথা। 1972 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে এই সাপ্তাহিক পত্রিকাটি বের হতে শুরু করে। আপনি কি সেই হক কথারই সম্পাদক এখনো? এটাকে ধরে রেখেছেন? না, সেই হক কথা তো এখন বন্ধ আছে। আমি সম্পাদক ছিলাম, মৌলানা ভাসানীর নির্দেশে আমি সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি, বা সরকারি ভাবে যে মৌলানা ভাসানী সরকার থেকে যে জানানো এই পত্রিকাটা বের করলাম, এখন এর সম্পাদককে সেটা মৌলানা ভাসানী আমার নামে দিয়েছিলেন, সেইভাবে আমি দায়িত্ব পালন করি। আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটা হলো যে হক কথা তার নিজস্ব পত্রিকা, কাজেই যে কথাটা তিনি বলতে চান, অন্যান্য পত্রিকা ঢাকা থেকে যেগুলো বের হতো তাদের সেই দুঃসাহস বা তাদের সেই সুযোগ কতটা ছিল না, যতটুকু মৌলানা ভাসানী হক কথায় বলতে পেরেছেন। প্রথমে আমরা দেখি যে মৌলানা ভাসানী তার একটা আশঙ্কা প্রকাশ করতেছেন ভারতকে নিয়ে। ভারত আমাদের এই মুক্তিযুদ্ধকালে আমাদের যারা উদ্বাস্তু যারা ভারতে গিয়েছিল তাদেরকে জায়গা দেওয়া, তাদের খাদ্য যোগান দেওয়া, এই সমস্ত আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। মৌলানা ভাসানী বলেছেন যে ভারত এই কাজটা করাতে এটা মানবতার কাজই তারা করেছে, প্রশংসা করেছেন মৌলানা ভাসানী। কিন্তু এই প্রশংসা করার মধ্য দিয়েও তিনি একটা হুঁশিয়ার বাণী সবসময় বলতেন, ভারত মনে করো না যে তুমি আমাদের স্বাধীনতার পথে এগিয়ে দিয়েছো বলে আমরা তোমাকে পদে পদে তোমাকে অনুসরণ করে চলবো, তা নয়। আমরা একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌম রাষ্ট্র, সেইভাবে আমরা চলবো। এই যে একটা হুঁশিয়ারি, সেটা তখন কেন মানে এইরকম নেতা বহু জাতি পায় না, যে স্বাধীনতা রক্ষা করার জন্য যে একটা হুঙ্কার একজন নেতা দিতে পারেন। কাকে হুঁশিয়ারি করছেন? এই মাত্র 2 দিন আগে যে জাতি, যে সরকার, যে দেশ আমাদেরকে জীবন মরণ প্রশ্নে আমাদের পাশে দাঁড়ালো, সেটাও তো মৌলানা ভাসানী কত বড় একটা নিলেন, যে কঠোর সমালোচনার একটা দায়ভার নিলেন, যে তিনি বললেন ভারত সাবধান, আমরা স্বাধীন হয়েছি, আমাদের সার্বভৌমত্বে তুমি হাত দিবা না। কারণ তখন মৌলানা ভাসানীর বিশ্লেষণে ছিল যে ভারত একটা সম্প্রসারণবাদী দেশ। ভারতের রাজনীতি বা কংগ্রেসের যে ক্ষমতাসীন আছে ইন্দিরা গান্ধী, তাদের আধিপত্যবাদী একটা সরকার। এই যে আধিপত্য সম্প্রসারণ, এগুলো আলোচনার সামনে আনা, এটা একমাত্র মৌলানা ভাসানীর পক্ষেই সম্ভব হয়েছিল। ভারতকে তিনি তখন হুঁশিয়ারি জানান। তখনকার সময় যারা বাম ঘরানার নেতা ছিলেন, সবাই দৌড়ায় ছুটে আসলেন সন্তোষে, হুজুর কি আশ্চর্য, এই যে কথাগুলো বলতেছেন, বহির্বিশ্বে তো আমাদেরকে একটা অকৃতজ্ঞ জাতি হিসাবে বলবে। মৌলানা ভাসানী বললেন, বহির্বিশ্ব আমাকে অকৃতজ্ঞ বলুক, কিন্তু আমি যদি এটা না বলি আর এর মধ্যে আমার যদি সার্বভৌমত্ব আমি হারাই, তাহলে কি ভালো হবে? তাহলে আর তো ফিরে পাবো না, আমি তো একটা কঠিন চক্রজালের মধ্যে আবদ্ধ হয়ে যাব। কাজে আমাকে এখনই বলতে হবে, বলার সময়টার আগে বলতে হবে, যাতে আমার সার্বভৌমত্বের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে
বিশেষ করে যে ভারত আমার 3 দিক দিয়ে বেষ্টিত, 3 দিকেই বেষ্টিত, যেদিক দিয়েই হোক একটা ভারত একটা খোঁচা দিতেই পারে। তার তো চরিত্রটা হলো সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী। এই বিশ্লেষণটা মৌলানা ভাসানী জাতির সামনে আনলেন। এইটাই মৌলানা ভাসানী সবচেয়ে বড় অবদান, যে স্বাধীনতার পরপরই তিনি ভারতের চরিত্র, ভারতের দর্শন, পৃথিবীর যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্মান করেন যে সকল নেতা, তাদের সামনে সেটা আনলেন। এই একটা বিষয় মৌলানা ভাসানী যুগ যুগ ধরে এই বাংলাদেশিদের কাছে সম্মানিত হবেন। যদি মৌলানা ভাসানী এটা অস্বীকার করে, তাহলে দেখা যাবে যে না, তারা সার্বভৌমত্ব, স্বাধীনতাকে শুধুমাত্র একটা ভাষাগত ভাবেই তারা জেনেছে, সেভাবে বুঝতে পারে না। আর একটু বিষয় লক্ষ্য করেন, 1974 সনে ইন্দিরা মুজিব একটা মৈত্রী চুক্তি হয়, ইন্দিরা মুজিব। সেই চুক্তিতে আমাদের যে বেরুবাড়ি ইউনিয়ন, সেটা ভারতকে দিয়ে দেওয়া হয়। মৌলানা হুঙ্কার ছাড়লেন যে বেরুবাড়ি আমরা হস্তান্তর করব না, করতে পারি না। বেরুবাড়ি যদি হস্তান্তর করতে হয়, তাহলে 1947 সনে যে আসাম প্রশ্নে গণভোট হয়েছিল, সেই গণভোটে তখনকার বৃহত্তর সিলেট জেলা সবাই পূর্ব বাংলার সাথে থাকবে, সেটাই রেজাল্ট, ফলাফলটা ছিল সেইটাই, যে পূর্ব বাংলার সাথে সিলেট জেলা থাকবে। সিলেট জেলার অন্যতম একটা অংশ হলো করিমগঞ্জ জেলা। এদিকে আমাদের গণভোটের ফলে আমরা সিলেট জেলাটা পাইলাম, কিন্তু ভারত করিমগঞ্জটা দিল না। এই জন্য মৌলানা ভাসানী খুবই কঠোর ভাষায় ভারতকে সমালোচনা করলেন। যে চুক্তি হলো, সেই চুক্তির মধ্য দিয়ে আমাদের সার্বভৌমত্বের উপরে হাত দিল ভারত। আর মৌলানা ভাসানী এই বিষয়টাও সামনে আনলেন বাংলাদেশিদের সামনে। সেটা কি, যে দেখো আমি যে বলতেছি ভারত সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী, একটা দৃষ্টান্ত দেখো। সিকিম ভারতের খুব অনেক উত্তরে, চীনের লাগালাগি, এবং সিকিমটা ভারত দখল করে নিল। এই তো মৌলানা ভাসানী, দেখছো আমি যে খালি ভাষার ভাষায় বলি, কিন্তু এই যে কার্যকর করে দেখালো ভারতীয় শাসক গোষ্ঠী, কি সিকিম তারা দখল করে নিল। কাজে বাংলাদেশের এই যে বেরুবাড়ি ইউনিয়নটা হাতছাড়া হওয়া, এটা 1974 থেকে। আর সেই করিমগঞ্জ, আসামের সিলেট জেলার যে করিমগঞ্জ, সেটাও হাতছাড়া হওয়া, এগুলো সরকার তো দুর্বল, ভারতের যে কূটনীতি, ভারতের যে নেতৃত্ব, তার কাছে বাংলাদেশ সরকার খুবই দুর্বল। মৌলানা ভাসানী সেই সরকারকে সবলতা দেওয়ার জন্য, শক্তি যোগানোর জন্য মৌলানা ভাসানী বারবার বলছেন, তো তোমরা ভয় পেও না, ভারতকে মোকাবেলা করো। আশ্চর্য, এইমাত্র আপনি বলবেন যে 2 দিন আগেই যে ভারত আমাদেরকে স্বাধীনতার জন্য আমাদের পাশে দাঁড়াইলো, আর সেই ভারতকে মৌলানা ভাসানী কি বলতেছেন, যে বেরুবাড়ি দিব না। বলতেছে যে তোমাদের চরিত্র খারাপ, তোমরা সিকিম দখল করে নিয়েছো, তোমাদেরকে আমি বিশ্বাস করি না। এই যে তোমাদেরকে বিশ্বাস করি না, এই কথাটা বলার সাহস, এবং এই কথাটার মধ্য দিয়ে যে একটা কথার যে ওজন আছে, কথার যে একটা শক্তি আছে, এটা একমাত্র মৌলানা ভাসানীর দ্বারাই সম্ভব হয়েছিল, সম্ভব হতো। এইভাবে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে মৌলানা ভাসানীর সেই সময়টাই বাংলাদেশের প্রথম বছরগুলোতে তিনি যে জীবিত ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন না, তিনি যে জীবিত ছিলেন, এইটাই আমাদেরকে রক্ষা করেছে। আজকে আমি ধন্যবাদ আপনাকে। আমরা আসবো আপনার কাছে আবার। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের অস্ট্রেলিয়া থেকে, যিনি আমাদের সাথে নবদ্বীপ টিভির সাথে সংযোগ হয়েছেন, প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক, এশিয়া প্যাসিফিক ইকোনমি জার্নাল। আপনি আলোচনা শুনলেন, এবং আমরা মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাহসী ভূমিকা এবং প্রতিবাদী কণ্ঠস্বর, তিনি যে প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং মজলুমদের পক্ষে দাঁড়িয়েছেন, সেই কথাগুলো আমরা শুনলাম। আমরা তার কাছ থেকে শিক্ষিত হয়েছি, সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি আমরা স্বাধীনতার 50 বছর পরে এসে। প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আপনারা সংযুক্ত করেছেন। বয়সের দিক থেকে আমি সবার ছোট এখানে, সালু ভাই, জসিম ভাই, বারি ভাই, নূর ভাই, আমি আপনাদের থেকে ছোট বয়সে। আপনারা মৌলানা ভাসানীকে, হুজুর ভাসানীকে যেভাবে সামনাসামনি দেখেছেন, যেভাবে সান্নিধ্য পেয়েছেন,
আমার সে সুযোগ হয়নি। সেই সুযোগ হওয়ার আমার সেই বয়স ছিল না। আর যাই হোক, যে কথাটা বাড়ি ভাই বললেন আমি সেখান থেকে একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে আজকে যদি আপনি পৃথিবীতে দেখেন, এই বিজয়ী শক্তি তার সৈন্য কোনোদিন কোনো জায়গা থেকে সরাই নেয়নি। আজকে দেখেন আপনি জাপানে এখনো আমেরিকান সৈন্য আছে, ফিলিপিনে আমেরিকান সৈন্য আছে, জার্মানিতে আমেরিকার সৈন্য আছে। যেটা বিজয়ী শক্তি যারা এই যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, তাদের ওখানে সবসময় তাদের সৈন্য থাকে। সেভাবে আজকে বাংলাদেশে যে ভারতীয় সৈন্যদেরকে স্বাধীনতার এক দেড় বছরের মধ্যে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ থেকে যেতে বাধ্য হয়েছে, এটার প্রধান কারণ মৌলানা ভাসানী। হুজুর ভাসানীর হুঙ্কার এবং সেই এদিক থেকে আমি সরাসরি, আমার কাছে প্রমাণ নাই, আমার কাছে মনে হয় বঙ্গবন্ধুর সাথে হুজুরের একটা সমঝোতা ছিল এবং ওনাদের রাজনীতির মধ্যে একটা সমঝোতা রাজনীতি ছিল। এটা আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি যে যেখানে যার যে কাজ, সে কাজটা তারা করেছেন। উনি চাপ সৃষ্টি করেছেন এবং ইন্দিরা গান্ধীও জানতেন হুজুর যদি চাপ সৃষ্টি করেন এবং হুজুর যদি এটাতে বিরোধিতা করেন, তাহলে কারো শক্তি নাই ওখানে কোনো সরকার টিকে থাকতে পারা। এবং বঙ্গবন্ধু এই হুজুরের এজিটেশন এবং তার বিরোধিতা দেখিয়ে ইন্দিরা গান্ধীকে প্রমাণ করে কনভিন্স করতে পেরেছিলেন যে আপনার সৈন্য এখান থেকে তাড়াতাড়ি সরান। আমি এই মর্মে আমি কেন বলছি এই কথাটা, ABM মুসা সাহেব, উনি মরহুম, উনার একটা লেখা আমি পড়েছিলাম, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই কবে উনি লিখেছিলেন লেখাটা। উনি ABM মুসা সাহেব, উনি দিল্লি থেকে যখন বঙ্গবন্ধু আসেন, ওই যে পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার পর, দিল্লি থেকে উনি ওনাকে ওনার সাথে ছিলেন ওই ফ্লাইটে, দিল্লি টু ঢাকা এই ফ্লাইটে, লন্ডন থেকে এটা দিল্লি হয়ে এসেছিল এই ফ্লাইটটা। তো সেখানে বিভিন্ন কথার ফাঁকে, যেহেতু উনি জানতে চাচ্ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় কে কি ভূমিকায় ছিলেন, এবং কারণ উনি তো তখন পাকিস্তানে কারারুদ্ধ, সেখানে উনি ABM মুসা সাহেবকে জিজ্ঞেস করেছিলেন হুজুর আমাকে সমর্থন করবেন কিনা এই দেশে, এই দেশকে গড়ে তোলার জন্য, এবং হুজুরের সমর্থন প্রয়োজন। এবং তখন ABM মুসা সাহেব বলেছিলেন যে হুজুরের তো অবশ্যই আপনার সাথে থাকবেন, সবকিছুতে ছিলেন উনি। এবং এই যে এখানে একটা সমঝোতার একটা আভাস আমরা পাচ্ছি, যদিও উনি বিরোধী দলের নেতা হিসেবে বিরোধী এবং সরকারি দলের মধ্যে যে একটা পারস্পরিক যে একটা ইয়ে থাকতে হয়, কমপ্লিমেন্টারিটি, এটা আমরা ওখানে দেখতে পেলাম। আমি যে কথাটা বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটা কিন্তু একটা দেশের আন্তর্জাতিক একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক পুঁজির একটা খেলা আছে। এবং হুজুর সেই জন্য ওনার আন্দোলন শুধু বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের এর মধ্যে সীমিত ছিল না। আমরা জানি উনি ওনার মুরিদ হতে গেলে উনি সব একটা কন্ডিশন ছিল, সাম্রাজ্যবাদ এবং সামন্তবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এবং আজকে পৃথিবীতে কোনো দেশ এই যে আপনার লগ্নি পুঁজির যে দাপট এবং এই বিলিয়নিয়ারদের যে আজকে সারা পৃথিবীতে 2250 মতো বিলিয়নিয়ার আছে, জেফ বেজোস, জাকারবার্গ, বিল গেটস এর মতো। এবং এই বিলিয়নিয়াররা সারা পৃথিবীতে এখন তারা দখলে রেখেছে। আজকে আপনি ভারতে দেখেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছি, ভারতে দেখেন আজকে কৃষকরা আন্দোলন করে যাচ্ছে, কিন্তু এই আন্দোলনের কোনো দিকে যাচ্ছে না। কেন? কারণ সরকার, মোদী সরকার ওই পুঁজিপতিদের হাতে, এবং এই পুঁজির যারা পূজা করবে তারাই ক্ষমতায় থাকতে পারবে।
এবং এই পুঁজিবাদের যে আন্তর্জাতিক যে পরিবেশ, এই পরিবেশে ভৌগোলিক স্বাধীনতা সার্বভৌমত্বের চেয়েও এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত হচ্ছে, সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া আপনার ভৌগোলিক স্বাধীনতার কোনো মূল্য নেই। এই অর্থনৈতিক স্বাধীনতা এটা মৌলানা ভাসানী খুব ভালো করে বুঝেছিলেন বলেই উনি এই জিওগ্রাফিক এবং ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি উনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উনি আন্দোলন করেছিলেন, এবং এই আন্দোলন এখনো চলবে। এবং এই যতদিন পর্যন্ত আমরা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে না পারি, ততদিন আমাদের সার্বভৌমত্ব নিশ্চিত হবে না। আপনার কাছে আসবো আবার। আমি এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদকে। ধন্যবাদ মামু। ইতিমধ্যে প্রায় সবাই প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছেন, সবাই সুন্দর আলোচনা করেছেন। আমি দুই একটা বিষয় প্রথমেই, যে আজকের যে বিষয়টি, এটি আমি এইচ এম মামুনের সাথে আলাপ করে, নবদ্বীপ টিভি আমাকে প্রধান উপদেষ্টা হিসাবে ওই প্রোগ্রামগুলো করার জন্য অনেক সময় অনুরোধ করে। তা আমি প্রায় সবার সাথে, আজকে আপনারা যারা যোগ দিয়েছেন সবার সাথে আমি যোগাযোগ করেছি, এবং আমি মনে করেছি যে এরা সবাই মৌলানা ভাসানীর সাথে যে সম্পর্ক, তারা আসলে আজকের আলোচনাটা অনেক সমৃদ্ধ হবে। এবং আবারও মামুনকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই পরামর্শ গ্রহণ করার জন্য। আসলে আমি একটু ইন্টারাপ্ট করি স্যার। সত্যিকার অর্থে আমরা নবদ্বীপ টিভি, সাপ্তাহিক নবদ্বীপ নিউজ যখন থেকে এই ধরনের আলোচনা শুরু করেছি, আমাদের সত্যিকার অর্থে এটা নবদ্বীপ পরিবারের সৌভাগ্য যে প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ স্যারের মতো একজন লোককে আমরা প্রধান উপদেষ্টা করতে পেরেছি, এবং তিনি এই ভার্চুয়াল আলোচনাটার আয়োজন করে থাকে। আমি শুধু স্যারের সাথে সহযোগিতা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আসলে সত্যিকার অর্থে ধন্যবাদ জসিমউদ্দিন স্যার। এবং যারা আলোচক বিন্দু সংযোগ হয়েছেন তারাও তাদের মূল্যবান সময়ে নবদ্বীপ টিভিকে দিয়েছেন, এবং আগামী প্রজন্ম আপনাদের কাছ থেকে জানতে পারতেছে, শিক্ষা গ্রহণ করতে পারতেছে যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো একজন নেতা বাংলাদেশে ছিল, এবং তিনি মজলুমদের পক্ষে সবসময় ছিল। যাই হোক, আমি আলোচনা আমার দীর্ঘায়িত করব না, স্যারকে অনুরোধ করবো তার আলোচনা কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ মামু। আমি এই পর্যায়ে আলোচনায় যে মৌলানা ভাসানী স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর দুই তিনটি ঘটনার কথা উল্লেখ করত। তখন সারা পাকিস্তানে আইয়ুব খানের ডিকেড অফ প্রগ্রেস পালিত হচ্ছে। আইয়ুব খানের বিরুদ্ধে কোনো আন্দোলন হবে এটা লোকজনের ভাবাও কষ্টকর ছিল। এই পর্যায়ে 1968 সনে হুজুর পল্টনে এক জনসভার আয়োজন করেন। এই জনসভায় তিনি বললেন যে এখন লাটভবন ঘেরাও করতে হবে। আমরা তখন ছাত্র আন্দোলন করি, আমরাও ওই মিটিং এ ছিলাম। ওখান থেকে আমরা সবাই হুজুরের পিছনে পিছনে স্লোগান দিতে দিতে লাটভবন, মুনায়েম খানের ভবন ঘেরাও করতে গেলাম। পুলিশ ওখানে বাধা দিল। কিছু ইট পাটকেল ছোড়ার পরে ফিরে এসে হুজুর বায়তুল মুকাররমের সিঁড়িতে দাঁড়িয়ে বলল যে আইয়ুব খান, এই যে মুনায়েম খান আমাদের উপর যে অত্যাচার করেছে, এই অত্যাচারের পরিবর্তে প্রতিবাদে আগামীকাল হরতাল। তা আমরা হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর হরতাল কি এখন এই অবস্থা হরতাল হবে? বলে আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা শুধু একটা মশাল মিছিল বের করো। আমরা তখন ঢাকা শহর ছোট, আমরা একটা মশাল মিছিল বের করলাম। পুরানো জেলখানার দিক দিয়ে গিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে মিছিল শেষ হলো। ফিরে আসলাম রাত্রে হলে, তখন আমি মহসিন হলে থাকি। ভেবেছি তেমন হরতাল হবে না। যাই হোক, সকালে ঘুমবাদ একটু দেরি হলো, উঠে দেখি চারদিক থমথম। কি অবস্থা, যে ইতিমধ্যেই নীলক্ষেতের
মোড়ে গুলি হয়েছে, সিদ্দিকুর রহমান নামে একজন শহীদ হয়েছে এবং সারা ঢাকা শহর থমথম হয়ে গেছে। তখন হুজুর আবার প্রোগ্রাম ডিক্লেয়ার করলেন যে 29শে ডিসেম্বর সারা বাংলাদেশে হাট বাজার হরতাল করতে হবে। তো 29শে ডিসেম্বর আমরা তখন শিবপুরে কৃষক সমিতি করি, কৃষক আন্দোলন করি, আমি, মান্নান ভাই, আসাদ ভাই একসাথে কাজ করি। তখন ঠিক হলো শিবপুর অঞ্চলে যে হাতিরদিয়া বাজারে শুধু রোববারে ওই 29 তারিখে হাট বাজার। তো আমরা ওই দিন ওখানে হরতাল ডিক্লেয়ার করলাম। শিবপুর থেকে ছাত্রকর্মী এবং অন্যান্যরা গেল, আসাদ ভাই সহ। ওখানে যখন হরতাল শান্তিপূর্ণভাবে হচ্ছিল তখন হঠাৎ করে পুলিশ ওই 4 জন কর্মীকে, তাদের ভিতর আসাদ ভাইও আছে, তাদেরকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে একটা, তখন তো অত ভালো ঘর ছিল না, মুলির বেড়া দেওয়া একটা ঘরে রাখতো। ইতিমধ্যে কৃষক, ছাত্র জনতা সবাই গিয়ে ওখান থেকে তাদেরকে ছিনিয়ে আনতে গেল। পুলিশ গুলি ছুড়লো, ওই গুলিতে 4 জন কৃষক শহীদ হলো, আসাদ ভাইও আহত হলো, তিনি ঢাকায় চলে আসলেন। এই অবস্থায় তার বিরুদ্ধে মামলা হলো। হুজুর এই ঘটনার প্রতিবাদে হাতিরদিয়া গেলেন। হাতিরদিয়া গিয়ে একটা মিটিং করে শিবপুরে এসে উনি মূল সভা করবেন। শিবপুরে সবার দিন 144 ধারা জারি করলো। আমরা শুধু প্রচারণা করলাম, মিটিং হবে কিনা সন্দেহ। হুজুর বলল তোমরা কোন রকম একটা চৌকি যেখানে ওই অনুষ্ঠান হবে ওখানে রাখবে। তা আমরা ওখানে একটা চৌকি রাখলাম। হুজুর হাতিরদিয়া এসে সোজা মঞ্চের দিকে আসতেছে, পুলিশ চতুর্দিকে ঘেরাও করে রেখেছে। হুজুর এসেই, তার সাথে মাইক ছিল, এসেই মোনাজাত শুরু করলো। এই যে মোনায়েম খানের যে বাহিনী, তোমরা অত্যাচার করতেছো, নিপীড়ন করতেছো, একদিন তোমাদের ইয়া হবে। এই মোনাজাতের সময় এই আশেপাশে অঞ্চলে লোকজন যারা জড়ো ছিল, ইতিমধ্যে প্রায় লক্ষাধিক লোক এখানে এসে সমবেত হলো। এবং আসাদ ভাইও, তার নামে তখন হুলিয়া ছিল, ওই হুলিয়ার থেকে এসে উনি ওখানে বক্তৃতা দিলেন। এরপর আবার যখন আসাদ ভাইয়ের নামে তখন হুলিয়া, উনি ঢাকার বাইরে একটা অঞ্চলে গোপনে কাজ করছেন, ঢাকায় আসতেন, ফিরে যাবেন। তো একদিন মধুর ক্যান্টিনে আগের দিন রাতে আমাদের সাথে কথা হলো, পরের দিন আমরা 144 ধারা ভঙ্গ করব। আমি আসাদ ভাইকে বললাম আমরা পরের দিন 144 ধারা ভঙ্গ করব, আপনি কি চলে যাবেন? বলে যে বাসার থেকে খুব চাপ, আমাকে চলে যেতে হবে। তো আমি ওই রাতে ওনাকে রিক্সায় করে, যেহেতু ওনার নামে হুলিয়া, ওনার 29 আজিমপুরের বাসায় ওনাকে নামিয়ে দিয়ে আমি মহসিন হলে আসলাম। পরের দিন আমরা যখন ওই 144 ধারা ভঙ্গ করে ওই বটতলা থেকে মিছিল বের করে ভাইস চ্যান্সেলরের বাসা দিয়ে এসএম হলের কাছে আসলাম, তখন দেখি আমার কাঁধে একজনের হাত। দেখি কে? আসাদ ভাই। আমরা তো চলে যাওয়ার কথা। বলে যান তোমরা 144 ধারা ভঙ্গ করবা, চলে গেলে বলবা যে আমি ভীরু, এটা তো হয় না, আমি আছি। তো আমরা দুইজন একসাথেই হাত ধরাধরি করে স্লোগান দিতে দিতে যাচ্ছি। মেডিকেলের কাছে যাওয়ার পর পুলিশ মাছ থেকে মিছিলটা আক্রমণ করলো। আমরা সামনের দিকে চলে গেলাম, ওখানে আসাদ ভাই পিছনে রয়ে গেল, আমার স্ত্রীও ওখানে পিছনে ছিল। তখন তো সামনাসামনি গুলিতে আসাদ ভাই শহীদ হলো। এবং শহীদ হওয়ার পর আসাদ ভাইয়ের লাশ ওখানে খুব কায়দা করে ইয়ে থেকে মেডিকেলের যারা ইয়ে ছিল ইন্টার্নি চিকিৎসক, তাদের মাধ্যমে আশিক ভাই এবং অন্যরা লাশটা নিয়ে তার পরিবারের কাছে দেওয়ার ব্যবস্থা করলো। এবং রক্তমাখা শার্টটা আমার স্ত্রী নাজমার কাছে দিল। এবং পরের দিন তারা এই আসাদের রক্তমাখা শার্ট নিয়ে একটা বিরাট প্রসেশন করলো। এবং ওই প্রসেশনে পর আমরা শিবপুরে যখন ইয়ে হলো, আসাদ ভাইয়ের মৃত্যুর পর মৌলানা ভাসানী আবার শিবপুরে গেলেন, তিনি জনসভা করবেন। তো আগের দিন রাতে উনি শিবপুরে গিয়ে, আমরা ভাবলাম উনি তো পরের দিন হয়তো কবর জিয়ারত করতে যাবেন। উনি রাতে জাস্ট ইয়ে করি খেয়ে টেয়ে বললো যে আসাদের বাড়ি এখান থেকে কত? আমরা বললাম মাইল 2-1 হবে। কিছু না বলে হুজুর ওই স্যান্ডেল পরে
হাঁটা আরম্ভ করলো। আমরা ভাবলাম ওনার সাথে তো যেতে হবে। তো উনি হেঁটে ওখানে গেলেন, গিয়ে কবর জিয়ারত করে আবার ফিরে আসলেন। পরের দিন ওখানে জনসভা করলেন। এই জনসভায় এখানে ওখান থেকে তিনি ঘোষণা করলেন যে আসাদের নামে তিনি ওই টাঙ্গাইলে, যে তখন ওইটার নাম ছিল সন্তোষ, উনি ওইটি আসাদ নগর করবেন। তখনও দেখেছি যে হুজুর কত সাহসী। তারপর আসাদের মৃত্যুর পরের কাহিনী, স্বাধীনতার পর সারা দেশ যখন খুব খারাপ অবস্থা চলছে, যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যখন লোকজন কথা বলতে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু কৃষকদের উপর অত্যাচার নিপীড়ন চলছে, তখন আবার হুজুর ঘোষণা করলেন যে আমি শিবপুরে কৃষক সম্মেলন করব 2 দিনে। এবং এটাই ছিল কিন্তু প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বড় সমাবেশ, যেখানে প্রায় 2 লক্ষ লোক সমবেত হয়েছিল। 2 দিন ব্যাপী এই সম্মেলন, হুজুর এই সম্মেলনে সবসময় ছিলেন। এবং ওখান থেকে যে ঘোষণা হলো যে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে আবার সোচ্চার হতে হবে, তখনও হুজুরের সাথে আমরা ছিলাম। তা হুজুরকে আমরা দেখেছি যে যখনই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে, তখনই উনি সবার চেয়ে আগে অগ্রসর হয়েছে। হুজুরের সাথে ব্যক্তিগতভাবে না দেখলে, তার সাহসী ভূমিকা এভাবে না দেখলে এটি কিন্তু অনুধাবন করা খুবই কষ্টকর। তাই আমি সবসময় আমি 1 সেকেন্ডে 1 মিনিটে শেষ করবো। আমি সবসময় বলতে চাই যে আমাদেরকে এই হুজুরের এই যে আপোষহীন নেতৃত্ব, এবং তিনি যে সবসময় স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন, চিন্তা চেতনায় অনেকের মতো তিনি প্রোগ্রাম দিয়ে চুপ করে থাকেন নাই। তিনি সবার আগে, তিনি ছিলেন অগ্রসরী, যেখানে যেতে হবে তিনি সবার আগে গিয়েছেন। এই জিনিসটা আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ আমরা সবসময়ই কিন্তু যারা অনেকেই নেতা আছেন, কোনো প্রোগ্রাম দিয়ে তারা কিন্তু সম্মুখ সারিতে থাকেন না, অগ্র সৈনিকের ভূমিকা পালন করেন না। মৌলানা ভাসানী চিরদিনই তাই করতেন। এটাই তার থেকে সবচেয়ে বড় শিক্ষা নেওয়ার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর জসীমউদ্দিন আহমেদ। তিনি তার স্মৃতিচারণ করলেন এবং কিছু শিক্ষণীয় কথাও তিনি বললেন। তো আমি এ পর্যায়ে অনুরোধ করব অধ্যাপক নূর মোহাম্মদ কাজী সাহেবকে তার বক্তব্য রাখার জন্য। এবং তার বক্তব্যের আগে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের দেশে মানে সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা কোনো বিষয়ই আমরা গবেষণার জন্য বাজেটও যেমন বরাদ্দ থাকে না, আমরাও তেমন নিজের তাগিদেও আমাদের গবেষণা করার মতো আমাদের সক্ষমতা আছে কিনা সেটা প্রশ্নের সম্মুখীন। তো আমরা চাচ্ছি নবদ্বীপ পরিবার, আমি ইতিমধ্যে প্রফেসর ডক্টর জসীমউদ্দিন আহমেদ স্যারের সাথে আলোচনা করেছি, আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা চাচ্ছি যে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একটি গবেষণা পরিষদ করতে, যেখানে গবেষণা করা হবে এবং তার স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় যা শিক্ষণীয়, আগামী প্রজন্ম যা জানতে পারে মাওলানা ভাসানী সম্বন্ধে। তো এখানে অনেক সংগঠন আছে নাম সর্বস্ব, শুধু পদ পদবীর জন্য। এই টরন্টো শহরে আমরা দেখেছি শুধু নাম সর্বস্ব এবং শুধু পদকে ধরে রাখার জন্য ভাসানী সম্বন্ধে কোনো আলোচনা, জাস্ট প্রেস রিলিজ, প্যাড সর্বস্ব, এই ধরনের সংগঠন হয়ে আছে শুধুমাত্র তাদের ব্যক্তি পরিচয় দেওয়ার জন্য। তো এর থেকে বের হয়ে, যেহেতু আপনারা মাওলানা আব্দুল হামিদ ভাসানী সাহেবের শরণাপন্ন হচ্ছেন, তার সাথে সরাসরি সংযোগ ছিলেন, তো আপনাদের নেতৃত্বে যদি একটা আমরা আন্তর্জাতিক গবেষণা পরিষদ করতে পারি তো কেমন হয়, এই বিষয়টা আলোচনা করবেন। আমি সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করব অধ্যাপক নূর মোহাম্মদ কাজী সাহেবকে। ধন্যবাদ এস এম মামুন সাহেব, আপনি একটা ভালো প্রস্তাব রেখেছেন। গবেষণা হয়েছে এবং মজলুম জননেতা মৌলানা ভাসানীর উপরে এই পর্যন্ত 10টা ডক্টরেট হয়েছে পৃথিবীর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে। এটার গবেষণা, এগুলিও একটা গবেষণা কর্ম। আমাদের ইরফানুল বারী সাহেব ভাসানী ইউনিভার্সিটিতে তিনি মানে একটা
ডিপার্টমেন্ট খুলছেন, সেখানে তিনি কোর্স পড়ান, সেটাও একটা বড় ধরনের ঘটনা। এবং আমাদের দাবি থাকবে ঢাকা মানে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এই মৌলানা ভাসানীর উপরে গবেষণা সেল তৈরি করার জন্য। তো আমি যে জিনিসটা বলতেছি যে টপিকসে ফিরে আসা দরকার। অনেকেই 1969 গণ অভ্যুত্থানের কথা এটা ওটা বলে, কিন্তু টপিকসটা সেটা না। টপিকটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মৌলানা ভাসানী। কারণ এটা হলো যে পরের ঘটনা। মানে আমাদের 71 সালের পরে আমরা যে স্বাধীনতাটা অর্জন করলাম, সেই স্বাধীনতার আপনার সার্বভৌমত্ব আছে কিনা। এখন দুইজন ব্যক্তিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ে এই স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থান এবং হাজার বছরের আপনার যে চেতনা বোধ সেখানে জাগ্রত হয়েছে। আমি কিছুদিন আগে আর একটা বক্তৃতা 16 তারিখে দিয়েছিলাম, সেটা হলো যে প্রবাসী সরকারের মধ্যে আমাদের এই যে ধরেন আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল কিনা। এই যে আপনারা কেন জানি বললেন যে সেখানে মৌলানা ভাসানী প্রধান উপদেষ্টা ছিলেন। সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারটা এটা মৌলানা ভাসানী চুজ করেছেন। এটা সন্তোষের একটি 9 ঘন্টা ব্যাপী একটা বক্তৃতা দিয়েছিলেন, এটা মার্চ মাসের দিকে। সেটাতেই এই 3টি মৌলিক নীতি একটা আদর্শ লাগে। বাংলাদেশের আদর্শ হলো যে মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। আজ থেকে 15 বছর আগে আমি আমার দেশের মধ্যে একটা আর্টিকেল লিখেছি, সেটা আমার কাছে আছে, ওদের আর্কাইভেও আছে, যে এটা ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বলতে অন্য কিছু নাই। পৃথিবীর সব দেশে আছে, যেমন আমেরিকান যে আপনার আইডিওলজি, সেটা হলো যে লাইফ, লিবার্টি অ্যান্ড পারসুট অফ হ্যাপিনেস। এইরকম আপনার ফ্রান্সেরও আছে, দুনিয়ার সব দেশে আছে, রাশিয়ার আছে, আপনার এই চীনেরও এইরকম ট্রায়ো প্রিন্সিপাল বলে আর কি। এটার উপরে ডিটেলস আমি লিখেছি এবং পরবর্তী বহুত পণ্ডিতজন এটাকে মাথায় তাদের আসছে। আমাদের মাথায় অনেক কিছু থাকে না। আমরা যে জেনারেশন বাংলাদেশ মুক্ত করেছি, আমরা মৌলানা ভাসানীকে বুঝি নাই, কেনা জানি একজন বলছেন। আমরা যেন গল্প বলি আর কি, বানানো গল্প বলি। মৌলানা ভাসানীকে এখন বানানো গল্পের একটি মানে মহান নেতায় পরিণত করতেছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে মৌলানা ভাসানীর আপনার এই হয়েছে আর কি, মানে হিসাব আছে। কবে হুজুর আবার ছাগলের দুধ খাইছেন এটা জানি না, গরুর দুধ খাইছেন এটা মানে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে বলতেছি যে দুইজন নেতা স্বাধীনতা নিয়ে বাংলাদেশে বাইরে থেকে আসছে, পৃথিবীর সমগ্র জাতিদের। একজন শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি, তিনি কি বললেন? মৌলানা ভাসানী 20 জানুয়ারি আবার বাংলাদেশে আসলেন। একজনে লক্ষ লক্ষ লোকের আপনার ইয়ে করলেন, সংবর্ধনা পেলেন। আর একজন ওই আপনার মেঘালয় রাজ্য দিয়ে ওখান থেকে ফেলে দেওয়া হলো, ময়মনসিংহের একজন ম্যাজিস্ট্রেট নিয়ে ঠেলে গিয়ে আপনাকে দিয়ে গেল আপনার সার্কিট হাউসের, টাঙ্গাইলের আপনার ওই যে পুলের কাছের যে সার্কিট হাউস, ওইখানে তার বাড়ি পড়াই দিছে। অনেকের বাড়ি পড়ায় নাই, কিন্তু কেবল মৌলানা ভাসানীর বাড়িটি হলো যে একটা খুব খুব মানে দুর্গ। এই দুর্গ না যদি ভাঙা যায়, তাহলে পাকিস্তানিদের কোনো স্বাধীনতা সফল হইব না। এই জন্য বিন্না ফিরে যাইয়া পর্যন্ত বাড়িটা পড়াই দিছে। হুজুরের সেইবার জায়গা নাই। আবুল মকসুদ সাহেব, আল্লাহ বেহেশত নসিব করুক, উনি আমাদের মৌলানা ভাসানীর যে রত্ন, যে বই লিখে গেছেন, যেগুলো রেখে গেছেন, এটা আমাদের জন্য যথেষ্ট। বড় গবেষণা করেছেন আবুল মকসুদ, তিনি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। অকালে মারা গেছেন তিনি। মৌলানা ভাসানী ওই যে সকালের মধ্যে উঠা মুসির টুলের উপরে দাঁড়িয়ে বলছে যে পিন্ডির গোলামি ছিন্ন করেছি, দিল্লির গোলামিতে আবদ্ধ হবার জন্য নয়। এটা ইরফানুল বারী সাহেব কিছু কথা বলেছেন, তিনি মূল্যবান কথা বলেছেন, আই অ্যাপ্রিসিয়েট হিম। বন্ধুগণ, শেখ মুজিব বঙ্গবন্ধু, তারও একটা বই লেখা আছে, অসমাপ্ত আত্মজীবনী। আর
হক কথা তো প্রত্যেক দিনই অসমাপ্ত, মানে আর স্বাধীনতার কথা গাইছে। এই জন্য আমি দেখছি যে গরিব মানুষের বউ নিউ মার্কেটে বাজার করতে আইছে, সার পকেট বগলেও একটা হক কথা। স্বাধীনতা ৭২, ৭৩, ৭৪, ৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে কেন এত উত্তেজনা ছিল, কি তাদের ক্ষোভ ছিল, কেন একটা ছোট্ট পত্রিকার জন্য এত পাগল পারা হয়েছিল? কারণ এই পত্রিকাটি হক কথার নাম, তার ট্রুথ টেলিং। হোয়াট ইজ দ্য ট্রুথ? উই হ্যাভ নট অ্যাচিভ এনি ইন্ডিপেন্ডেন্স। আমরা কোনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। গত 50 বছরে আমাদের জাতীয় নেতাদের ধীরে ধীরে শেষ হয়ে গেছে। ছাত্র নেতারা ধুকে ধুকে মরে গেছে। বাংলাদেশে গণতন্ত্র বিনাশ হয়ে গেছে। মৌলানা ভাসানী ডেকে বললেন যে তোমরা জাতীয়তাবাদটাকে ধরে রাখো। মুজিববাদ এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ফাঁকা বা তালের মধ্যে ফাঁকতালে পড়ে গেছে। আমরা জাতীয় ছাত্রদল করলাম 1973 সালে। ডাকসু নির্বাচন 1973 সালে ফজলুর রহমান বাবু মানিকগঞ্জের, সে বিপি দাঁড়াইছে ডাকসুর, আমি জিএস দাঁড়াইছি, নূর মোহাম্মদ কাজী। অনেক ভদ্রলোক আমাকে চিনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দিবারাত্র আমার কণ্ঠস্বর দেখেন এখনো গলগল করতেছে। এই স্লোগান মারতে মারতে গলগল করে। এখন এই দেশের কারোর সাথে কথা কইলে কয় যে দিস গাই টু মাচ অ্যারোগ্যান্ট। আমি এখন কোনো মানে অন্য লোকের লোকে কথা কই না। বাংলাদেশিরা তো আমার দেখলে পালায় চলে যায়, কয় ইনি তো সর্বনাশ। ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না, পাকিস্তানের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেউ পাকিস্তানপন্থী, কেউ ভারতপন্থী। এখন কেবল সন্তোষটা দখল করার জন্য চারিদিকে ঘেরা টপ দিছে। কেন হয়েছে? এখানে কেন কারারা না জানি 1968 সালের বর্ণনা দিয়েছেন। 1968 সালের 6 ডিসেম্বর বঙ্গভবনে ঘেরাও হয়েছে। পৃথিবীর মিলিটারি হিস্ট্রিতে একটা বই আছে, দি আর্ট অফ ওয়ার। এটা চীনারা লেখছে 2,500 বছর আগে। দি আর্ট অফ ওয়ার। ওই আর্ট অফ ওয়ার বইয়ের মধ্যে গেরিলা যুদ্ধের টেকনিক আছে। মৌলানা ভাসানী বহুবার চীনে গেছেন। কৃষকের গ্রাম দিয়ে শহর গ্রামের লং মার্চ, এটা মৌলানা ভাসানী জানেন যে এটা কত বড় শক্তিশালী জিনিস। এই জন্য 1968 সালের 6 ডিসেম্বর হঠাৎ করে তখন আমাদের তোহা সাহেব হলো ন্যাপের সেক্রেটারি, হুজুর সভাপতি, এবং তিনি তোহা সাহেব আবার শ্রমিক সংগঠনেরও সেক্রেটারি। আবার হক সাহেব ছিলেন কৃষক শ্রমিক সংগঠনের সেক্রেটারি, সভাপতি ছিলেন হুজুর। দেখবেন ওই যে আমরা ইয়ে করি, আমি স্লোগান দিচ্ছি, আমি নূর মোহাম্মদ কাজী স্লোগান দিচ্ছি, পাশে থেকে আমি জয় বাংলা স্লোগান, আমি বলছি হুজুর এই স্লোগান দেবো কিনা? দাও, কারণ এটা অজিত গুহ আমাকে বলছে যে বন্দে মাতরমের বিরুদ্ধে তোমাদের স্লোগান হলো গিয়ে জয় বাংলা। জয় বাংলার সাথে কোনো এনজয় শব্দ থেকে জয় হয়েছে, এটা হলো একটা ইংরেজি শব্দ। জয়াস কানাডা বলে আমরা এখানে স্লোগান দেই। মামুন সাহেব আপনি জানেন জয় শব্দ, এনজয় শব্দ, ইট ইজ নট দি এনি হিন্দি শব্দ, এনি উর্দু শব্দ, নাথিং, বাট ইট ইজ ওয়েস্টার্ন শব্দ। এইসব কথা গবেষণা না আসলে পরে মাথা মগজ নষ্ট হয়ে গেছে। বহুত পণ্ডিত লোক দেখতেছি মাথার মধ্যে ঘিলু টলবড় হয়ে গেছে। মুক্তিযুদ্ধের যে জেনারেশন, আসামে মৌলানা ভাসানী দিলেন ৬৭ বছর। আপনাকে শেয়ার করতে হবে বাংলাদেশে না, আমাকে এখন আমি আপনাকে আগে বলেছি, আমি প্রথম বলি নাই, মৌলানা ভাসানী ৯৬ বছর বয়সে মারা গেছেন। উনি আসাম রাজনীতি করেছেন ৬৭ বছর। এই ৬৭ বছর পরে আইসা আওয়ামী মুসলিম লীগ করেছেন। আর বাংলাদেশ তৈরি করতে লাগছে 29 বছর। এই ৯৬ বছর বয়সে তিনি মারা গেছেন। তাহলে কি হলো? দুইটা পার্টি বলছে, আম আদমি পার্টি, অর্থাৎ এই যে মমতা ব্যানার্জির পার্টির নাম হলো গিয়ে তৃণমূল কংগ্রেস,
আর মৌলানা ভাসানী 1949 সালে বানাইছেন এই তৃণমূল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ অর্থাৎ তৃণমূল মুসলিম লীগ। ওই আম আদমি পার্টি এখন দিল্লিতে আছে, কিন্তু পৃথিবীর প্রথম সাবঅল্টার্ন নেতা মৌলানা ভাসানী। এটা অ্যান্থনিও গ্রামসি দি প্রিজন নোটের মধ্যে লিখে আছে। আমি বক্তৃতা দিয়েছি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর, আমি যে হয়েছে মন্ট্রিয়ালে যে অনুষ্ঠান হয়েছে সেটার আমি প্রধান বক্তা ছিলাম। যে দুইজন লোক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, একজনের নাম, একজন হলো যে সর্বহারা আর একজন হলো যে বাস্তুহারা। মৌলানা ভাসানী দিলেন সর্বহারা, আসামের থেকে খালি হাতে আসছে। 47 সালেও খালি হাতে আসছে, 71 সালেও খালি হাতে আসছে, ঘরবাড়ি নাই, সব জ্বালায় পড়ায় দেয় মানুষ। এখন বঙ্গবন্ধু যখন ঢাকা শহরে আসলেন 1947 সালের পরে, তিনি নাজিমউদ্দিন রোডে বস্তিতে একটা মেসে ছিলেন। আত্মজীবনের মধ্যে আছে। আমার আর বক্তৃতার দরকার নাই, শুধু সাবঅল্টার্ন ওই তৃণমূল, পৃথিবীর প্রথম তৃণমূল পার্টির নেতা মৌলানা ভাসানী। দুইটা তৃণমূল, আওয়ামী লীগ, আওয়ামী পার্টি, এবং দুইজন বড় নেতা আন্তর্জাতিক, একজন মৌলানা মাও সেতুং, তার সংবর্ধনা দিয়েছে 10 লক্ষ রেড বাহিনী দিয়ে তিয়েনানমেন স্কোয়ারে, আমার কাছে ছবি আছে। আর আরেকজন হলো যে ওয়েস্টের আপনার ফিডেল কাস্ট্রো, হাবানায় তিনি বিশ্ব সম্মেলনে যে তাকে সংবর্ধনা দিয়েছে। আমার নেতা মুসলিম জননেতা মৌলানা ভাসানী। হাজারো যদি আপনার করে পৃথিবীর সমস্ত বড় বড় শক্তিগুলো আমাকে জিজ্ঞাসা, হোয়াট অ্যাবাউট রেড মৌলানা? আমি বললাম, ডোন্ট টক অ্যাবাউট দি রেড মৌলানা, হি ওয়াজ নেভার এনি রেড। সে হলো যে অপ্রেসড লিডার, নিপীড়িত মানুষের নেতা। যারা এইসব রেড গ্রিন আগারা বাগারা লিখতেছে তারা মতলববাজ। আমি সাবধান করে দিয়েছি, মৌলানা ভাসানীর নামের শেষে আমি এটা দিয়েছি। আবু যর গিফারি কলেজের 1973 সালের যখন তিনি ওটা উদ্বোধন করতে গেলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, সেদিন আমি স্লোগান দিয়েছি মজলুম জননেতা মৌলানা ভাসানী। কারণ জালেমের বিরুদ্ধে যে লড়াইটা শুরু হয়েছে আবু যর গিফারি রহমতুল্লাহ আলাইকে, সে থাকতে হয়েছে। এবং আরেকটি কথা বলি, মৌলানা ভাসানীর শেষ আদর্শ লালনবাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জব করেন ইরফানুল বারী সাহেব, আপনি লিখেছেন যথেষ্ট, আপনাকে ধন্যবাদ। অন্যরা যেসব বানাটে কথা বই দেখে দেখে একই বা খাতা দেখে দেখে একই গল্প বলে, এগুলি আমি বুঝতেছি। মৌলানা ভাসানীর প্রথম শত্রুতা শুরু হয় ন্যাপ 1973 সালে। মৌলানা ভাসানী কোনোদিনও ক্ষমতার লিফটারে ছিল না, এটা কাজী জাফর আহমদ জানে না। তিনি ক্ষমতায় যাইবেন মৌলানা ভাসানী নিয়ে সুদারামি ন্যাপ বানাইছেন, যারা তারা বাংলাদেশকে আজকে ধ্বংসের স্তূপে বানায় পরিণত করেছেন। আমি ইতিহাসের কাছে সাক্ষী রেখে কথা বললাম আমার বক্তৃতা। ধন্যবাদ। সত্যিকার অর্থে এমন একজন নেতা, তার সম্বন্ধে বলতে গেলে দিন রাত বলেও শেষ করা যাবে না। এবং অধ্যাপক নূর মোহাম্মদ কাজী তিনি কাছ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে দিয়েছেন। তিনি আবেগ আপ্লুত হোক আর যেভাবে হোক, তিনি তার স্মৃতিচারণ করার জন্য অনেক সময় প্রয়োজন, কিন্তু দুঃখিত আমরা তার সময় স্বল্পতার জন্য তাকে শেষ করতে হয়েছে। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের যিনি আমাদের অতিথি হিসাবে আছেন আতিকুর রহমান ইউসুফ জাই সালু সাহেব, চেয়ারম্যান আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নিউ ইয়র্ক থেকে, আমি তার সংক্ষেপে বলার জন্য অনুরোধ করব, যেহেতু আমাদের সময় খুবই স্বল্পতা। এবং আমি আগেই বলছি কথাটা যে এই নেতা সম্বন্ধে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। মানে কয় মিনিট পাইলাম আমি আমার ভাগে? বলেন আমি বলবো, বলতে থাকেন। হ্যাঁ বলেন। হ্যালো, কি হইলো আবার? আমারটা কি হইলো? বলেন। হ্যালো, আমরা তার সংযোগটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ বলেন। করতেছি। আচ্ছা, আমরা ওনার সংযোগটা হারিয়ে ফেলেছি। তো আমি এই পর্যায়ে তিনি আসলে আবার তাকে সংযোগ করব। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের আরেকজন সৈয়দ ইরফানুল বারী, যিনি ভাসানী হক কথা পত্রিকার সম্পাদক, তাকে তার বক্তব্য রাখার অনুরোধ করবো।
এবং সালু ভাই ফিরে আসলে তাকে আবার সংযোগ করবো। হ্যাঁ, ইরফান ভাই আনমিউট করে দিন। হ্যাঁ, ইতোমধ্যে আলোচনা হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ ভাষা নিয়ে, এই প্রসঙ্গ নিয়ে, এবং এই প্রসঙ্গে অন্যান্য কথাও এসেছে। মৌলানা ভাসানী সারা জীবনে কোনো সময় রিটায়ার করেন নাই, রাজনীতি করেছেন এবং রিটায়ার করেন নাই, যে এই বছরগুলো আমি একটু বিশ্রামে থাকবো, এমনকি তার জীবনে কখনো ঘটে নাই। আসাম জীবনেও নয়, পাকিস্তান যুগেও নয়, বাংলাদেশ যুগেও নয়, কোনো বিশ্রাম নাই, অনবরত তার তিনি প্রতিটা দিনকেই তিনি মনে করেছেন যে এটা আমার সংগ্রামের দিন। আমরা শুধু সংগ্রামটা সামনে দেখে সংগ্রামে নামি তা নয়, মৌলানা ভাসানী সংগ্রাম সৃষ্টি করেছেন, সংগ্রামটাই তিনি সৃষ্টি করেছেন এবং সেটাতে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছেন। আমাদের অস্ট্রেলিয়ার ভাই একটা কথা যোগ করেছেন, আমি সেটাকে একটু পুনরুল্লেখ করছি, যে স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই মৌলানা ভাসানী দেখলেন সৈন্যবাহিনী ঢাকায় অবস্থান করছে এবং এর মধ্যে ইন্দিরা গান্ধী আসতেছেন, মার্চেই বাংলাদেশে আসতেছেন। সেই জন্য মৌলানা ভাসানী বঙ্গবন্ধুকে, মৌলানা ভাসানী যাকে মুজিবর এই ডাকতেন, মুজিবরকে লেখলেন, চিঠি লিখলেন যে বাংলাদেশে যেন অন্য কোনো দেশের সৈন্যবাহিনী যেন স্থান না পায়, এবং স্পষ্ট করে বললেন যে ভারতের কাছে আমরা খুবই কৃতজ্ঞ, আমরা বিনীত অনুরোধ জানাই যে তোমরা আমাদের জন্য যথেষ্ট করেছো, তোমাদের সৈন্যবাহিনী তোমাদের দেশে নিয়ে যাও। এবং এই যে মৌলানা ভাসানী একটা রব উঠাইলেন, একটা রাজনীতি সামনে আনলেন, এটাতে বঙ্গবন্ধু টের পাইলেন, বুঝতে পারলেন যে এটা তো সারা দেশে এখন একটা জনপ্রিয় কথায় পরিণত হয়েছে। আর মৌলানা ভাসানী তো এটা যদি আমি না করি তাহলে তো সারা দেশকে আবার তিনি কল করছিল, কি কয় আসতেছে না, সেই জন্যে তিনি মৌলানা ভাসানী এই কথাটাকে তখন যতদিন পর্যন্ত না ভারতীয় সৈন্যবাহিনী বাংলাদেশে না ছেড়েছে, মৌলানা ভাসানী এর বিরুদ্ধে বলেই চলেছেন। হক কথার মধ্যে তার বিবৃতি, অন্যান্য পত্রিকা তার বিবৃতিটা এডিট করতো, হক কথায় তো আর কোনো এডিটিং হইতো না, মৌলানা ভাসানী যা বলেছেন সেইটাই প্রকাশ পেয়েছে, এই একটা সুবিধা ছিল তার জন্য। এই একটা বিষয় এর সাথে আমি প্রথমবারে যে বলেছি কতগুলো বিষয়, যেমন বেরোবাড়ির কথা বলেছি, সিকিমের কথা বলেছে, মানে ভারতীয় চরিত্রটা, রাজনীতি, তাদের রাজনীতির চরিত্র, তাদের ক্ষমতাসীন যে কোনো দলেরই হোক, তাদের যে চরিত্রটা সম্প্রসারণবাদী, আধিপত্যবাদী, সেগুলো মৌলানা ভাসানী জাতির সামনে এনেছেন। তার নিজস্ব ব্যক্তিত্বের, তার ভাবমূর্তি জোরে দেশকে, জাতিকে তিনি একাট্টা করেছেন যে না, এটা মানলে চলবে না, ভারতের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো, অবশ্যই বিনীত থাকবো, কিন্তু এর মানে এই নয় যে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোনো কিছু আমরা মেনে নিব না। আর এমনিতে এই আলোচনা এসেছে মৌলানা ভাসানীর চরিত্রটাও যে এরকম ছিল, সেটা সেই 33-এর দশক, 33-এর দশক, 40-এর দশক, 50-এর দশকের, মানে পাকিস্তান, ব্রিটিশ ভারতে পাকিস্তান যুগে মৌলানা ভাসানী একই রকম মৌলানা ভাসানী, অর্থাৎ তিনি হক কথা বলার, যখনই প্রশ্ন এসেছে বা যখনই দরকার হয়েছে, তখন তিনি হক কথা বলতে কখনোই পিছপা থাকেন নাই, সরে দাঁড়ান নাই। তিনি তার ব্যক্তিত্বের গুণে এবং তার যে দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতা, তিনি জাতিকে উপলব্ধি করতে পারে সেইভাবে ঘটনাটা তিনি ঘটিয়েছেন। এমন না যে আচ্ছা ঠিক আছে আমি এই প্রস্তাব করছি যে তোমরা এটা করো, তা না, তিনি নিজেই করা শুরু করেছেন। তখন অন্যরা ঝাঁপিয়ে পড়েছে যে হুজুর যখন কাজে হাত দিয়ে ফেলছেন, এখন তো আমাদের বসে থাকতে চলবে না। এইভাবে তিনি মৌলানা ভাসানী সেই 50-এর দশক থেকেই একটা জেনারেশনকে গড়ে তুলতে চেয়েছিলেন। সেই জেনারেশনেই স্বাধীনতা যুদ্ধ করেছে, সেই জেনারেশনকে নিয়েই মৌলানা ভাসানী স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে এবং বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌম একটা দেশ, এর যে মর্যাদা সারা বিশ্বে লাভ করে, বিশ্বে কেউ যেন বলতে না পারে যে হ্যাঁ ঠিক আছে তোমরা স্বাধীন হয়েছো কিন্তু সার্বভৌমত্ব তো নাই, তোমাদের তো সার্বভৌমত্ব নাই। যেমন ভুটানের ক্ষেত্রে এটা ছিল, ভুটানের
সাথে 1948 সনে ভারত যে বিশেষ করে ফরেন পলিসির বিষয়ে যে চুক্তিটা করে সেটাতে ভুটানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় নাই। হইতে পারতো, হয়তো বা হতো, মৌলানা ভাসানী ছিলেন বলেই হয় নাই। এইভাবেই তিনি জীবনটা কাটিয়ে গেলেন। আর এই যে শিক্ষাটা দিলেন, যে এটা বুলবুল খান মাহবুবের একটা কবিতায় আছে, হে আমার আত্মজেরা ভালো থেকো মানুষের অধিকার নিয়ে। অর্থাৎ মৌলানা ভাসানী তার জাতিকে ভালো থেকো হে আমার আত্মজেরা মানুষের অধিকার নিয়ে, এই যে ভালো থেকো মানুষের অধিকারে নিয়ে বেঁচে থেকো, অধিকার হারা হয়ে বাঁচার কোনো সার্থকতা নাই। আচ্ছা মামুন সাহেব, আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। সত্যি এমন নেতা এবং নেতার জন্য আবেগ আপ্লুত হয়ে গেছেন, এবং সত্যি মনে রাখার মতো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি যেই স্মৃতি রেখে গেছেন, তিনি যেই শিক্ষা রেখে গেছেন, আমরা অনেক কিছু শিখতে পারি। আজকে যিনি হককথা সম্পাদক, তাকে দেখলেই বোঝা যায় যে মাওলানা ভাসানী কি ধরনের নেতা ছিলেন এবং কি ধরনের শিষ্য রেখে গেছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে অনুরোধ করব আমাদের অসমাপ্ত বক্তব্য রাখার জন্য আতিকুর রহমান ইউসুফ জাহিদ সালু সাহেবকে। আপনার মাইকটা আনমিউট করে নিন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, তো আমি খুব সংক্ষেপ বক্তব্য দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাসের পর মাস বক্তব্য দিলেও হুজুরের উপরে বক্তব্য শেষ হবে না। তো গবেষণা যেটা বিষয় বলছেন এই সম্পর্কে আমার নিজের মূল্যায়ন হয় যে আমরা থাকবো না, তারপরে হুজুর নিয়ে গবেষণা হবে। লাইন নাম্বার 1। লাইন নাম্বার 2, ইতিমধ্যেই সুখবর হচ্ছে আমাদের হুজুর ভাসানীকে নিয়ে ডক্টরেট করেছেন, পিএইচডি ডিগ্রি করেছেন এই কানাডার মন্ট্রিয়লের ডক্টর প্রফেসর আবিদ বাহার। আরেকজন লাইলি উদ্দিন ডক্টরেট ডিগ্রি করেছেন মৌলানা ভাসানীর উপর। আর আরেকজন বিজ্ঞ প্রফেসর আমাদের নূর কাজী যে বললেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ব্যাপার, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে এক একটা বিশ্ববিদ্যালয়ে কমসে কম মিনিমাম 20 লক্ষ টাকা জমা রাখতে হয়। ভাসানীর বুঝে চেয়ার করতে হয়, অন্য যে কারো নামে চেয়ার করতে 20 লক্ষ টাকা জমা করতে হয়, এটা জানলাম আর কি। তো যাই হোক, এটা সরকার পর্যায়ে করার কথা ছিল। এখন আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি, হুজুরের মূল্যায়ন। হুজুরের মূল্যায়ন আগে নিজের মূল্যায়নটা করি। বিফোর ইউ ক্রিটিসাইজ সামবডি ইউ হ্যাভ টু ক্রিটিসাইজ ইয়োরসেলফ। এখানে শুধু হুজুর সম্পর্কে বলে গেলাম সমস্ত কিছু, কিন্তু হুজুরকে যে আমরা কষ্ট দিয়েছি, আমরা বামপন্থী প্রগতিশীল শক্তির মধ্যে সেই বিভক্তি, যেদিন মোহাম্মদ আব্দুল হক, মোহাম্মদ তোহা একসময় হুজুরের সঙ্গে ছিলেন, কিন্তু পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী, ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী করে হুজুর তখন পশ্চিম পাকিস্তান থেকে এসে বেশি বেশি করে ইসলামী সমস্তদের কথা বলতেন এই বিধায়, এবং সেটা কৌশলগত কারণ, সেটা এখানে আলাপ করার সময় সুযোগ নেই। এটাকে ভুল বুঝতে পেরে হক সাহেব তোহা সাহেবরা সেই সময় হুজুরকে এমন গালাগালি দিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, রেকর্ডেড, ইতিহাসের সত্য। আর বামপন্থী প্রগতিশীলদের মধ্যে আর একটা শক্ত, আলাউদ্দিন মতিন, দেবেন শিকদার, আবুল বাসার, এবং তখনকার তাদের তারুণ্যের প্রতিনিধি ডক্টর মাহবুবুল্লাহ, তাদের গ্রুপের নাম ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। তারা হুজুরকে ভাসানীকে পরিত্যাজ্য ঘোষণা করে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়ে সেদিন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। যদি আমি মিথ্যা কথা বলি আমরা জিহ্বাটা কেটে দেওয়া হোক। সৈয়দ ইরফানুল বারী আপনি উপস্থিত আছেন। আমি এটা বলবো আত্মসমালোচনা, আমরা উই ডিড নাথিং ফর মৌলানা ভাসানী। একটা পেনি মাত্র, একটা সেন্ট বা একটা পেনি, একটা 1 পয়সারও কোনো আমরা হুজুরের জন্য করি নাই, ক্ষমতার আগেও না পরেও না। আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক ফারাক্কা কমিটির মাধ্যমে, নিউ ইয়র্কে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন করার মাধ্যমে আমরা তার নামটা প্রচার রেখেছি। কিন্তু আমি একটা সত্য কথা বলি,
সদা সত্য কথা বলিও, এটা আমাকে শিক্ষা দিয়েছেন এই হুজুর এবং আমার বাবা, যিনি ব্রিটিশের আমলে পার্লামেন্টের মেম্বার ছিলেন। সেটা হচ্ছে সদা সত্য কথা বলিবে। সত্য কথা হলো যে আমরা হুজুর, তার জন্য কিছুই করার দরকার নাই আমাদের, এবং হুজুরের নাম পৃথিবী থেকে মুছে ফেলতে পারবেন যত শক্তি ধরো, কারণ হুজুর ওই সন্তোষের এক টুকরো মাটিতে যিনি শায়িত আছেন, সেই হুজুর ভাসানী, মৃত ভাসানী আর জীবিত ভাসানীর চাইতেও শক্তিশালী। তিনি তার ধূপশিখা নিজেই প্রজ্বলিত করে গেছেন, আমরা কোনো খবরই রাখি না। সন্তোষে সেই 17 নভেম্বর প্রতি বছর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে, এমনকি সেই ভুরুঙ্গামারি বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে এবং সেই আসাম থেকে এখনো লোক আসে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, তারা হুজুরকে সম্মান জানাতে। এবং হুজুরকে যদি কেউ বাদ দিতে চায়, নিজেই বাতিল হয়ে যাবে। এটাই হলো মিল সত্য। তা হুজুরের এখন পোস্টমর্টেমে, হুজুরের রাজনীতির পোস্টমর্টেমে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে, বামপন্থী প্রগতিশীল শক্তি যদি সেদিন ঐক্যবদ্ধ থাকতে পারত, এবং আরেকটি আন্তর্জাতিক ক্ষেত্রে, এটা আমার বিশ্লেষণ, যে চীনের সমর্থন না দেওয়া এবং ঘটনাচক্রে যখন প্রগতিশীলদের একটি অংশ বললো যে যুদ্ধ কুকুরে কুকুরে কামড়া কামড়ি, তারা জাতীয় শত্রু নিধনের পরিবর্তে শ্রেণীর শত্রু খতমের লাইন গ্রহণ করলেন, আমরা তখন কি দেখলাম? থিওরি উইদাউট প্র্যাকটিস ইজ মিনিংলেস, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। 1 মাইল দূর থেকে যখন পাক বাহিনী গুলি করতে করতে, মানুষ মারতে মারতে ছুটলো, তখন ওই জমিদারের জোরদারের জমিতে যে জোরদার, সেও পালাচ্ছে প্রাণ ভয়ে, আর সেই জোরদারের জমিতে কার্যরত যে কৃষি শ্রমিক, সেও পালাচ্ছে। সুতরাং এটা বলে দেওয়ার অবকাশ নাই হু ইজ দ্য প্রিন্সিপাল এনিমি দ্যাট টাইম। এবং আমরা সেই সময়ে আমরা এটা বলবো, আমরা এখন যতই বিভাজন থাকুক স্বীকার করতে হবে, আমরা সেদিন কাজী জাফর, রাশেদ খান মেনন, আতিকুর রহমান, সোহেল আব্দুল্লাহ নোমান, আমাদের নেতৃত্বে সেদিন আমরা সাহসিকতার সঙ্গে সশস্ত্রভাবে যুদ্ধ করেছিলাম। আমার সভাপতি পূর্ব বাংলা বিপ্লবী ছাত্র ইউনিয়নের পরবর্তীকালে নাম পরিবর্তন করে বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন যেটা গঠিত হয়, যেখানে 20,000 ছাত্রের সম্মেলন পল্টন ময়দানে হয়, হুজুর ভাসানী সেই সম্মেলন উদ্বোধন করেছিলেন। আমি একজন সশস্ত্র মুক্তিযোদ্ধা টাঙ্গাইলে, এবং আমার সভাপতি হায়দার খান জুনু ছিলেন। এখন হুজুরের রাজনীতির পোস্টমর্টমে যেটা পাওয়া যাচ্ছে, 3 ভাগে বিভক্ত তার রাজনীতি। একটা হলো ব্রিটিশ আমলে, তখনও তিনি জনগণের পক্ষে আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন, স্বাধীনতার সংগ্রাম করেছেন, লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন, জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আরেকটা হলো পাকিস্তানের অংশ। পাকিস্তান আনার পরে সেখানেও তিনি স্বাধীনতার সাহিত্য শাসনের পক্ষে, ভাষার পক্ষে তিনি কাজ করেছেন এবং কারাবরণ করেছেন। এবং তারপরে বাংলাদেশের অংশেও দেখেন একই কিন্তু ভূমিকা কিন্তু একই, ওই জনগণের জন্য কাজ করেছেন এবং কারান্তরীণ হয়েছেন তারই রাজনৈতিক শিষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ আপনাকে। তিনি জনগণের নেতা এবং সেই জন্য তিনি মজলুম, এবং তিনি নির্যাতিত। এক সেকেন্ড শেষ করতে দেন, এক সেকেন্ড শেষ করতে দেন, শেষটা করতে। তো শেষ লাইনে যেটা আমি বলতে চাইতেছি, যে হুজুরের রাজনীতির সর্বশেষ কথা ছিল ত্যাগের রাজনীতি, ভোগের নয়। এবং তিনি আমার জানা মতে সেই মালিক ফকির নাই, আনসার কমান্ডার ছিলেন, আমার মুক্তিযুদ্ধের সহকর্মী ছিলেন, টাঙ্গাইলের সেই যুগনিচরের বাড়ি ভাই জানেন, তার কাছে গল্পটা শুনেছি অবশ্য, এবং অনেক জায়গায় সেটা বিধৃত আছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ক্ষমতায় যাবেন না, 1 নম্বর। 2 নম্বর, দেওবন্দের থেকে নাসিরউদ্দিন বগদাদি বলেছিল, তুই সব তর্কা পায়ের কাছে সব আসবে রাজ্য সিংহাসন, কিন্তু একটা কথা শোন, তুই চেয়ারে বসবি না। এবং তিনি চেয়ারে বসেন নাই, তিনি ভোগের রাজনীতি করেন নাই, তিনি ত্যাগের রাজনীতি করেছেন, যার ফলে তার নাম এখন পর্যন্ত অনির্বাণ রয়েছে। এবং অনেক যাদের নাম অনির্বাণ থাকার কথা, সেই অনির্বাণের বাতি অনেক জায়গায় নিবু নিবু হয়ে গেছে। মাওলানা ভাসানী রাজনীতি হলো মানুষকে ভালোবাসার রাজনীতি, হিংসার বিপরীতে মানুষকে ভালোবাসার রাজনীতি যে শিক্ষা দিয়েছেন তিনি হলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী যুগ যুগ জিও,
এবং তিনি তার আপন মহিমায় মহিমান্বিত হয়ে ধূপ শিখার মতো আমাদের এই জাতিকে, তিনি আমাদের এই জাতিকে সজীব রাখবেন। মৃত ভাসানী, আরেকবার বলি, জীবিত ভাসানীর চেয়েও শক্তিশালী। ধন্যবাদ। সেজন্যই তার আলোচনার কোনো শেষ নেই এবং তাকে জানতে এবং তাকে শুনতে অনেক অনেক সময়ের প্রয়োজন। তো আমাদের স্বল্প পরিসরে যতটুকু চেষ্টা করেছি আগামী প্রজন্মকে এবং আমরা যারা বেঁচে আছি তাদের জন্য, এবং নবদ্বীপ পরিবারে এটাই প্রয়াস, এবং আমরা কিছু নতুন কিছু নিয়ে ভাবতে জানি এবং নতুন কিছু দিতে জানি। সবচেয়ে বড় কথা হলো, আপনি বাংলাদেশে আজ মিডিয়াগুলো যেভাবে বিপর্যস্ত, আজকে যেখানে মাওলানা ভাসানী সহ আমাদের দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জাতির জন্য বিভিন্ন স্মরণীয় ঘটনা লিখেছে, তাদেরকে বাদ দিয়ে আজকে বিভিন্ন টক শো, ফেসবুক লাইভ হচ্ছে পরিমণিকে নিয়ে, যেটা আমাদের জন্য সত্যি দুর্ভাগ্য। আজকে পরিমণিকে নিয়ে যেভাবে সারা বাংলাদেশ মিডিয়াগুলো যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, এবং মনে হয় পরিমণি একটা বড় প্রবলেম। বাংলাদেশে অনেক প্রবলেম বিদ্যমান বর্তমানে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সেদিকে থেকে পাশ কাটিয়ে আজকে ওই সমস্ত সমস্যাগুলো পাশ কাটিয়ে আজকে পরিমণির মতো আর বিভিন্ন সমস্যা ইস্যুকে সামনে আনা হচ্ছে। এটা জাতির জন্য আজ সত্যি দুর্ভাগ্য। আমি সর্বশেষ বক্তা প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, তিনি তার মূল্যবান সময় দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। তার বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আমি তাকে তার সংক্ষেপে তার সমাপনী বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো। প্রফেসর ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা এইভাবে আরো আলোচনা সূত্রপাত করব, এবং যারা আজকে অতিথিবৃন্দ সংযোগ হয়েছেন, আমরা আশা করব যে আমরা আগামীতে আরো বড় পরিসরে আমরা আলোচনা এই মাওলানা ভাসানী নিয়ে করবো, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। যে কথাটা আমি বলছিলাম, আন্তর্জাতিক পরিবেশের, আন্তর্জাতিক যে ব্যাকগ্রাউন্ড, সেটা আমাদের জানা থাকতে হবে। এবং মৌলানা ভাসানীর অ্যাপিল শুধু বাংলাদেশে নয়, মৌলানা ভাসানীর অ্যাপিল সারা বিশ্বে রয়েছে। এটার প্রধান কারণ হচ্ছে, আপনারা অলরেডি বলেছেন, উনি মজলুম মানুষের, সাধারণ মানুষের, দুঃখী মানুষের, খেটে খাওয়া মানুষের কথা বলেছেন। আজকে সারা পৃথিবীতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতির যে একটা অধঃপতন, সাধারণ মানুষের বলার জন্য কোনো মুখপাত্র নেই, তারা সেজন্য ভয়েস পাচ্ছে না বলে তারা ট্রাম্পের মতো লোককে ভোট দিচ্ছে। এই নয় যে তারা ট্রাম্পকে ভালোবাসে, কিন্তু ট্রাম্প আপনার খুব সাকসেসফুলি মানুষের দুঃখের কথাগুলি সে বলতে পেরেছিল। সারা পৃথিবীতে আজকে সাধারণ মানুষ আনরিপ্রেজেন্টেড। যে কথাটা আমি বলছিলাম, যে পুঁজির যে দাপট্য সারা বিশ্বে, সেখানে সাধারণ মানুষের কথা বলার ইয়ে নেই। আপনি বাংলাদেশে গণতন্ত্রের বিপর্যয় কথা বলছেন। আপনি ব্রিটিশ পার্লামেন্টে কিছুদিন আগে একটা আইন পাস করা হয়েছে, ইট ওয়াজ নট প্রপারলি ডিবেটেড। সেটা হচ্ছে আপনি মিছিলের বিরুদ্ধে, ব্রিটিশ পার্লামেন্টে মিছিল আপনি এখন করতে হলে পুলিশের পারমিশন লাগবে, এবং পাবলিক নিউসেন্স হতে পারে, আপনি শব্দ দূষণ হতে পারে। এই সমস্ত কারণ দেখে মিছিলের বিরুদ্ধে একটা আপনি প্রোটেস্ট, এন্টি প্রোটেস্ট ল চালু হয়েছে। আপনি যে ব্রিটেনকে আমরা গণতন্ত্রের একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করতাম, সেখানে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। কেন? কারণ হচ্ছে পুঁজিবাদ, যারা পুঁজির যারা নিয়ে যারা আজকে সারা পৃথিবীতে শোষণ করছে, তাদের কাছে এই যে গ্লোবালাইজেশনের যে ইস্যু, এটাই হচ্ছে ওদের নীতি। সেখানে সাধারণ লোকের যেন প্রতিবাদ করতে না পারে, সেই জন্য এই জিনিসটা দাঁড়িয়েছে। সেটা আজকে আপনি শুধু এবার আপনি আমরা চায়নাতেও দেখেন, এই যে আমি যেটা বললাম, স্ট্যাটিস্টিক্সে দিলাম, 2250 মতো বিলিয়নিয়ার আছে, তার মধ্যে 800 মতো বিলিয়নিয়ার হচ্ছে আমেরিকাতে, এর পরবর্তীতেই হচ্ছে 650 মতো বিলিয়নিয়ার হচ্ছে চায়নায়। আজকে যে চায়না এবং আমেরিকার যে দ্বন্দ্ব, এটা হচ্ছে দুই গ্রুপ অফ বিলিয়নিয়ারের দ্বন্দ্ব। আপনি চায়নার মতো দেশে, একটি সমাজতান্ত্রিক দেশ, যার পিছনে আমরা স্লোগান দিয়েছিলাম, তাদের এখানে এখন আজকে এই পুঁজির দৌরাত্ম্য শুরু হয়ে গেছে। সেখানে
আপনার 650-র মতো বিলিয়নিয়ার আপনার চায়নাতে সৃষ্টি হয়েছে। সে যাই হোক, আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে আপনার ভৌগোলিক স্বাধীনতার কোনো মূল্য নেই। এটা মৌলানা ভাসানী বুঝেছিলেন। উনি সেজন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওনার আন্দোলন এবং সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদ এগুলির পিছনে ওনার একটা আন্দোলন ছিল, এবং এই আন্দোলন সারা বিশ্বে এখন লোকজন বলছে। আপনি এখন দেখেন, কিছুদিন আগে পেরুতে ইলেকশন হলো, সর্বপ্রথম বামপন্থী একজন প্রেসিডেন্ট ওখানে বিজয় হয়েছে। এই বামপন্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা হচ্ছে এই নিজেদের মধ্যে এই আজকে ইকুয়েডরে ওরা বামপন্থীরা দুইটা ক্যান্ডিডেট থাকাতে সেখানে রাইটিস্ট একজন ক্যান্ডিডেট বিজয়ী হয়ে গেল। বামপন্থীদের যে সালুভাই যে কথাটা বললেন কিছুক্ষণ আগে, বাংলাদেশেও সেটা হয়েছে। আপনার তাত্ত্বিক বিষয়গুলি নিয়ে যে বিভাজন, এই বিভাজনের কারণে আজকে সাধারণ মানুষ রিপ্রেজেন্টেড না। সাধারণ মানুষের রিপ্রেজেন্টেশন করতে হলে প্রগতিশীল শক্তিকে একতাবদ্ধ হতে হবে। সেটা সারা বাংলাদেশে যেমন সত্য, সারা পৃথিবীতে এটা সত্য। এটা যতদিন আপনার প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হতে পারবে না, ততদিন এই আপনার সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ এদের দৌরাত্ম্য থেকে আমরা বাঁচতে পারবো না, এবং সেটা অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কখনো আসবে না। অর্থনৈতিক স্বাধীনতা যদি না আসে, আমাদের ভৌগোলিক স্বাধীনতার কোনো মূল্য নেই। আমি এই বলেই শেষ করছি। ধন্যবাদ। সত্যি আজকে আমাদের এই মনোমুগ্ধকর আলোচনা অনুষ্ঠিত হলো। আমরা সত্যি আজ অনেক কিছু জানতে পারলাম এবং শুনতে পারলাম, এবং আগামী দিনেও আমরা চেষ্টা করব যাতে এইভাবে করে আরো নতুন নতুন অনুষ্ঠান, নতুন নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং আমাদের আজকে যারা বিশেষজ্ঞ, যারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন, তাদেরকে সত্যি নবদ্বীপ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আজকে যে মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্বন্ধে জানতে পারলাম, এবং তার সম্বন্ধে বিশেষ স্মৃতিচারণও করলেন বিভিন্ন বক্তা। আমি তাদেরকে আবারও নবদ্বীপ পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি যারা দর্শক শ্রোতা দীর্ঘক্ষণ আমাদের এই আলোচনা শুনলেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।